স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আজ আমরা আলোচনা করছি মোদির সফর নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। যারা মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমরা কথা বলছিলাম ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে এবং এর ফলে যেসব চুক্তি বা এমওইউ স্বাক্ষরিত হয়েছে তার অনেকাংশে আসলে ব্যবসা সংক্রান্ত, এবং যেটা আমরা বলছিলাম যে এর ফলে বাংলাদেশ এবং ভারতের ব্যবসা বাণিজ্যতে কি ধরনের পরিবর্তন আসবে। আমি আরেকটা বিষয় আপনি স্মরণ করি, আরেকটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে বিশেষ অর্থনৈতিক জোন স্থাপন করবার জন্য, এবং এটা বলা হচ্ছে বাংলাদেশের ভেরাম কুষ্টিয়া এবং মংলায় দুটি স্পেশাল অর্থনৈতিক জোন তৈরি করা হবে এবং এটা শুধুমাত্র ভারতীয় ইনভেস্টররাই এখানে ইনভেস্ট করবে। এর ফলে এটাকে আপনি কিভাবে দেখছেন? না, আমি মনে করি যে বাংলাদেশ সরকার তো অলরেডি 20টা অর্থনৈতিক জোন নিয়ে কাজ শুরু করেছে। এর মধ্যে কিন্তু দুটো আছে এবং এগুলোকে কিন্তু সরকার থেকে বলা হচ্ছে যে এগুলো তারা বিভিন্ন বিদেশি উদ্যোক্তাদেরকে তাদের বিনিয়োগের জন্য দেওয়া হবে। যেমন জাপানকে দেওয়া হবে 2 থেকে 2 বা তার বেশি, চায়নাকে জন্য দেওয়ার প্রস্তাবনা আছে এবং সাথে ভারতের জন্য এই দুটো আছে আপাতত। তো এটা হচ্ছে একটা আই থিঙ্ক স্ট্র্যাটেজিক মুভ, যেখানে আমাদের খুব দ্রুত যেতে হবে। কারণ বাংলাদেশের ওয়ান অফ দ্য মেজর প্রবলেম হচ্ছে জমি, সার্ভিস ল্যান্ড। তো যদি আমরা সত্যি সত্যি এই ইকোনমিক জোনগুলোকে ডেভেলপ করা যায় উইথ ফুল সার্ভিস ফেসিলিটিস, সিকিউরিটি থাকবে, বিদ্যুৎ থাকবে, তারপরে পয় নিষ্কাশনের ব্যবস্থা থাকবে, এগুলো সবকিছু যদি এখানে থাকে তাহলে কিন্তু এটা একটা সার্ভিস ল্যান্ড হয়ে যায়। তো এখানে কিন্তু বিদেশিরা খুব নিরাপদে এখানে কাজ করতে পারে, তাদের বিজনেস অ্যাক্টিভিটি করতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা ঠিকই আছে এবং স্ট্র্যাটেজিক্যালি ভারত যেটা চাচ্ছে যে পণ্যটা ভারতের কাছাকাছি হোক, এটার উদ্দেশ্য কিন্তু একটা, সেটা হচ্ছে আমাদের জন্য ভালো, সেটা হচ্ছে এটা রপ্তানিমুখী হবে, অর্থাৎ পণ্যটা বেশিরভাগই হয়তো ভারতীয় হবে, তা না হলে ঢাকার আশেপাশে তারা যেত, তারা যেটা তাদের বর্ডার এরিয়াতে চাচ্ছে, যেটা আমি মনে করি, এবং তারা ওখানে যোগাযোগ ব্যবস্থা করছে, রেল লাইনের ব্যবস্থা করছে, যে পণ্যগুলো ট্রেনে করে ভারতের দিকে চলে যেতে পারবে। তো সেই দিক থেকে ঠিকই আছে এটা রাইট মুভ। বিষয় যেটা আমরা দেখি যে আমাদের যারা স্থানীয় উদ্যোক্তা বা ব্যবসা, তারা কিন্তু এই ধরনের বিশেষ ইকোনমিক জোনে যখন কথা হলো তখন বলে যে এই জাতীয় জিনিস দেশীয় যারা এন্টারপ্রেনার রয়েছেন, উদ্যোক্তা রয়েছেন, তাদের জন্য যদি করা হয় সেটা খারাপ হয়, কারণ ভালো হয়। কারণ তারা যেটা বলেন যে এর ফলে অনেক সময় ওখানে যে বাড়তি সুযোগ সুবিধা পাবে, লেভেল প্লেইং ফিল্ডটা স্থানীয়দের জন্য একটু ক্ষতিগ্রস্ত হয়। সেইটা আসলে ব্যালেন্সটা কিভাবে আনা উচিত? ব্যালেন্সটা অবশ্যই আছে। স্পেশালাইজড ইকোনমিক জোন কিন্তু ওপেন ফর এভরিবডি। এখানে যেটা হচ্ছে যে কিছু জাপানিদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, কিছু চাইনিজদের দেওয়া হচ্ছে, কিছু ভারতীয়দের দেওয়া হচ্ছে, কিন্তু স্পেশালাইজড জোন হচ্ছে অলরেডি ডিক্লেয়ার্ড হচ্ছে 20টা সরকারি ভাবে এবং বেসরকারি ভাবে 4টা, 24টা। বেসরকারি ভাবে আব্দুল মোমিন গ্রুপ একটা পেয়েছে, এটি খান গ্রুপ পেয়েছেন এবং যমুনা গ্রুপ পেয়েছে। তো এগুলো কিন্তু সবই ব্যক্তি খাতের জন্য, সেটা বিদেশি এবং দেশি ব্যক্তি খাত সেখানে যেতে পারবে, এখানে কোনো প্রতিবন্ধকতা নেই। প্লেইং ফিল্ড ইজ ভেরি ইভেন। অনলি থিং যেটা করা হয়েছে যে জাপানিদের জন্য, যেটা প্রথমে উদ্যোগটা নেওয়া হয়, যে জাপানিরা চাচ্ছে যে আমাদের জন্য খুব তাড়াতাড়ি আমরা করে নেব, আমাদের কিছু খালি জমিটা দিয়ে দেন আর রাস্তাটা দিয়ে দেন, আমরা বাকিটা সব করে নেব। এখানে আমি কোরিয়ান ইপিজের উদাহরণ দিতে পারি। এই যে একটা বিশাল একটা বটলনেকের মধ্যে যাচ্ছে, এখনো বাস্তবায়িত হয়নি, সেই অভিজ্ঞতার সম্মুখীন আমরা হব কিনা? এই অভিজ্ঞতাটার জন্য কিন্তু আমি বলবো যে আমরাই দায়ী প্রধানত। সেটা রাজনৈতিক কারণেই হয়েছে এবং এটা যদি অর্থনৈতিক কারণে এটাকে দেখা হতো তাহলে কিন্তু এটা অনেক আগে সলভ হয়ে যেত। তা এই দৃষ্টান্ত থেকে আমাদের শিখতে হবে যে আমাদের ইকোনমিক ডিসিশনে এবং এটার ইমপ্লিমেন্টেশনে যেন রাজনীতি না আসে, লোকাল এমপি সাহেবদের যেন কোনো রকমের ওখানে প্রভাব না থাকে বা মন্ত্রী সাহেবদের কোনো প্রভাব যেন না থাকে। যেটাই হোক সেটা যেন সম্পূর্ণভাবে বিজনেস রিলেশনের ভিত্তিতে হয় এবং আইনগত তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করা হয়। আমি আরেকটা বিষয় আপনাদের শাসন করি, নতুন $2 বিলিয়ন লাইন অফ ক্রেডিট ভারত দেওয়ার কথা ঘোষণা করেছে। মধ্যে এর অধিকাংশ আসলে ব্যয় হবে ইনফ্রাস্ট্রাকচার খাতে। বলা হচ্ছিল যে নতুন ইকোনমিক জোন সেখানে ব্যয় করা হবে। বলা হচ্ছিল বিএসটিআই এর কে উন্নত করবার জন্য ব্যয় হবে। এর ফলে সবচেয়ে আমরা সবসময় বলেছিলাম যে বিএসটিআই এর উন্নতি মানে সক্ষমতা বাড়াতে হবে। তো আপনার কি মনে হয় এর ফলে সত্যিকার অর্থে বিএসটিআই এর সক্ষমতা যদি বাড়ে আসলে বাংলাদেশে, তাহলে ভারতীয় অঞ্চলে আমাদের আসলে বা ভারতে আমাদের এক্সপোর্ট আসলে বাড়বে কিনা? না, অবশ্যই এটা হচ্ছে একটা নন ট্যারিফ ইস্যু এবং ভারতের বা পৃথিবীর অন্য দেশেও সার্টিফিকেশন লাগে, একটা কোয়ালিটি সার্টিফিকেশন। যেমন ম্যাগি নুডল নিয়ে ভারতের যে সমস্যাটা হল এখনো চলছে, চলমান এবং দিন দিন এটা তাপ বৃদ্ধি পাচ্ছে। তো সেটা থেকে দৃষ্টান্ত, অর্থাৎ কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা শুধুমাত্র বাংলাদেশ থেকে গেলেই হবে তা না, ওটা কিন্তু নেসলির প্রোডাক্ট, তাকেও তারা চ্যালেঞ্জ করছে যেখানে
সামথিং ইজ রং। এবং সেটা সব ভারতেই তৈরি হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই যে কোয়ালিটি অ্যাসুরেন্সের ইস্যুতে কম্প্রোমাইজ আজকাল খুব বেশি দেশ করে না, খুব কম দেশই করে। হয়তো আফ্রিকার কিছু দেশ করবে, ল্যাটিন আমেরিকা দু একটা দেশ করবে, কিন্তু বেশিরভাগ দেশে এখানে এনশিওর করতে হয়। ফলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে, যেহেতু ভারত আমাদের জন্য একটা ভবিষ্যৎ, একটা বড় বাজার, আমাদের জন্য ভারতের অ্যাক্রেডিটেশন, ভারতের স্ট্যান্ডার্ডাইজেশন বোর্ডের অ্যাক্রেডিটেশন যদি আমরা পেয়ে যাই, আমাদের বিএসটিআই যদি পেয়ে যায়, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। বিএসটি সার্টিফিকেট দিলে সেটা অটোমেটিক্যালি ভারতীয় কাস্টমস, ভারতীয় হেলথ ডিপার্টমেন্ট, ভারতীয় স্যানিটেশন ডিপার্টমেন্ট তারা অ্যাকসেপ্ট করে দেবে। তাহলে এটা ওয়ান অফ দ্য মেজর নন ট্যারিফ ব্যারিয়ারটা দূর হয়ে যায়। তো এটাও কিন্তু আমি বলবো যে একটা বিজনেস সুলভ একটা পদক্ষেপ। আরেকটা যেটা, আমাদের দেশে গার্মেন্টস ব্যবসায়ীরা ভারতে জমি চেয়েছেন এবং সেখানে তারা ইনভেস্টমেন্টের সুযোগ চেয়েছেন, সেটা কিভাবে দেখছেন? যে আমরা যেটা দেখি যে আমাদের দেশের এন্টারপ্রেনার যখন অন্য দেশে ইনভেস্ট করতে যান, বা সেই ধরনের অনেক সরকারি আসলে বাধা থাকে। হ্যাঁ, এত টাকার বেশি ইনভেস্ট করা যাবে না, নেওয়া যাবে না, দেশের বাইরে টাকা, অনেক ধরনের রুলস আছে। কিন্তু আপনি যদি দেখেন যে ভারতীয় ব্যবসাগুলোকে তারা কিন্তু প্রমোট করছে। আমি যদি বলি এলআইসি, ওদের ইন্স্যুরেন্স কোম্পানি যেটা আছে, তাদের ব্যবসা কিন্তু তারা এইখানে এনশিওর করছে, এবং তাদের এটা যদিও একটা প্রাইভেট খাতের ব্যবসা, কিন্তু তারা স্টেট লেভেলে নেগোশিয়েট করছে। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আদানি এবং রিলায়েন্সকে তারা সরাসরি করছে। এইসব ক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্রীয় ভূমিকা কি হওয়া উচিত? বাংলাদেশের লোকাল বিজনেসকে আমি যদি বাইরে নিয়ে যেতে চাই, এটা জিনিসটা হচ্ছে একটা কমপ্লেক্স। জিনিসটা হচ্ছে যে আমরা এতদিন পর্যন্ত এমন একটা সিস্টেমে ছিলাম যে আমাদের ফরেন কারেন্সি রেগুলেশন খুব টাইট। আমরা বিদেশে বিনিয়োগের কথা চিন্তাও করতাম না, কারণ আমাদের টাকার অপর্যাপ্ততা ছিল। ভারতে যদি আমরা কম্পেয়ার করে দেখেছি, এবং বাংলাদেশ ব্যাংক আমরা বলেছি যে এই ব্যাপার লিবারালাইজেশনের এখন সুযোগ এসেছে। এখন আমাদের ইনভেস্টরদেরকে বাইরে বিনিয়োগ করার সুযোগ দিতে হবে। এবং শুধু তাই না, আমাদের বিনিয়োগকারীরা বাইরে থেকে ডলারে বড় করতে পারে না, তারপরেও পারমিশন লাগে, বিভিন্ন ঝামেলা আছে, সেগুলোকেও কিছুটা লিবারালাইজ করা হয়েছে, কিন্তু আরো অনেক করার দরকার। ভারতে যেমন আপ টু $2 বিলিয়ন পর্যন্ত যদি বড় বড় কোম্পানিগুলো বিনিয়োগ বাইরে করতে চায়, তারা কিন্তু টাকা নিয়ে যেতে পারে। আবার তারা বাইরে থেকেও $4 বিলিয়ন পর্যন্ত বড় করতে পারে। চিন্তা করা যায় না যেটা আমাদের দেশে না, $1 বড় করতে হলেও বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল, বিওআই এর অ্যাপ্রুভাল, জয়েন্ট অ্যাপ্রুভাল লাগবে। এই জিনিসগুলো থেকে আমাদের আস্তে আস্তে বের হয়ে আসতে হবে। তবে আমি মনে করি যে ভারতে আমাদের বিনিয়োগের চাইতে এখন আমাদের উদ্যোক্তারা আমাদের দেশে আপাতত করুক, সেটাই আমরা চাই। ওয়্যার হাউস ফ্যাসিলিটিটা পর্যন্ত ঠিকই আছে, কিন্তু ওইখানে এমপ্লয়মেন্টটা যেন বাংলাদেশেই হয়, সেটাই আমার আবেদন থাকবে আমাদের উদ্যোক্তাদের। জনাব মনসুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় সাপেক্ষে আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আমরা আবার কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।